প্রিয় দর্শক, এই মুহূর্তে কালবেলার মুখোমুখি বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার নারী ক্রিকেটের রুমানা আহমেদ। জাতীয় দলের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান এবং এটার জন্য তারা পরিশ্রম করেন, কষ্ট করেন, কিন্তু রুমানা আহমেদের বেলায় ব্যতিক্রম হতে যাচ্ছে। তিনি নিজ থেকেই চুক্তি থেকে সরে যেতে চাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যে চুক্তি আছে এবং কোড অফ কন্ডাক্ট এটার সঙ্গে জড়িত, আমরা সেই গল্পই জানতে চাই রুমানার কাছে। রুমানা, আপনাকে স্বাগতম কালবেলার পর্দায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি কেন সরে যেতে চাচ্ছেন এবং আপনি পক্ষপাতমূলক দল গঠনের একটা অভিযোগ এনেছেন। আপনি যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইং বরাবর চিঠি দিয়েছেন, সেখানে স্পষ্টতই উল্লেখ আছে। যে আসলে আমি ওখান থেকে সরে আসছি বলতে স্যালারি ভুক্ত ছিলাম অনেকদিন। তারপরে যে আমরা লাস্ট মনে হয় 3-4 মাস আগে হয়তো আমাদের একটা নতুন করে কন্ট্রাক্ট করেছে। সেখানে আসলে আমাকে ভাতা প্রাপ্ত রাখা হয়েছিল। তা আসলে ওই সময় দেখে ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছিল। আমি ওই সময় ভয়েস রেজ করতে চেয়েছিলাম, বাট আমি কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম যে আমি নিজেকে শো করে দেখে দিব যে আমি আসলে ভাতাপ্রাপ্ত প্লেয়ার না। আমার আসলে স্ট্যান্ডার্ড অন্যরকম। তো আসলে সেই সুযোগটা তো আমার আমার হয়নি নিজেকে দেখায় দেওয়ার জন্য। তো সেখান থেকে আসলে আমি তা ভাবছি যে এইভাবে তো ভাতাপ্রাপ্ত থেকে তো আর লাভ নেই। তা আমার জায়গায় অন্য কেউ এই জিনিসটা নিয়ে নিক। অনেক প্লেয়ার আছে তারা। তো এর জন্য আমি উইলিংলি এটা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। বোর্ড কর্তাদের সঙ্গে সরাসরি কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলেছেন? এবং আপনি ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য অনেক চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। সামনে নারী ওয়ার্ল্ড কাপ ভারতে, সেই দল গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। আপনাকে আর আপনাকে কি আর জাতীয় দলে দেখা যাবে কিনা, বা সম্ভাবনা আছে কিনা, নাকি আপনি হাল ছেড়ে দিয়েছেন? আপনি যে পক্ষপাতমূলক দল গঠনের কথা বলেছেন, সেটি নিশ্চয়ই নির্বাচকদের দিকে ইঙ্গিত করেছেন এবং বিসিবিতে আরো যারা নীতি নির্ধারণী মহল আছেন উইমেন্স উইং এ, তাদের দিকে নিশ্চয়ই দৃষ্টিপাত করতে চান। কি বলার আছে? বাংলাদেশে আপনার অনেক ফ্যান রয়েছে, আপনি বাংলাদেশের অন্যতম একজন সেরা অলরাউন্ডার, এশিয়া কাপ জয়ী দলের গর্বিত সদস্য। আপনার বিদায়টা কি এভাবেই হয়ে যাচ্ছে কিনা, না আপনার কোনো প্ল্যান আছে, বা বোর্ডের তরফ থেকে আপনার কি চাওয়া? দেখেন, আমার তো আসলে অনেক ভালো প্ল্যান ছিল যে আমি যেভাবে আহ, আমার টিমটাকে সাপোর্ট দিয়েছিলাম, যেভাবে আমি পারফর্ম করেছি, আমি আমার শেষটাও যেন ওইভাবে থাকতে পারি, ওইভাবে আমি আমার টিমটাকে সাপোর্ট দিতে পারি। ইনফ্যাক্ট একটা উচ্চতর অবস্থান থেকে আমি নিজেকে আসলে সরিয়ে নিয়ে আসতে চেয়েছিলাম। এবং তার পেছনে অনেক পরিশ্রম, অনেক চেষ্টাও করেছি যেন আমার ক্যারিয়ারটা যেন এইভাবে ফ্লপ অবস্থায় যেন না থাকে। আমি যেন সবাইকে শো করতে পারি রুমানা আহমেদ একটা আলাদা আলাদা প্লেয়ার, যার অলরাউন্ডার পারফরমেন্স এতদিন দিয়েছে। আমি ওইভাবে আসলে চেষ্টা করেছি। বাট আমি যতটুকু দেওয়ার চেষ্টা করেছি, বাট আমার মনে হয় না যে আমি ওইভাবে সুযোগটা পেয়েছি। আপনারা নিজেরাই বলতে পারবেন এবং নিজেরাই দেখেছেন যে গত 3 বছর ধরে আমি এটা সাপোর্ট করছি। আমি কিন্তু আমার ফুল প্লে অনেক দিন বল করি না। আমি কিন্তু আমার ব্যাটিং এর যে প্লেসটা আমি এতদিন ধরে ধরে রেখেছিলাম, ওই জায়গাটা কিন্তু আমি পাই না। ইনফ্যাক্ট প্র্যাকটিস ফ্যাসিলিটিস বলেন, সবকিছু থেকেই অনেকটা আমি পিছায় ছিলাম। তো যাই হোক, আমি নিজে নিজে কিন্তু নিজে নিজে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কত দূর এগিয়ে নেওয়া যায় তা আমি জানি না। তারপরেও কিন্তু আমি নিজের থেকে অনেক কিছু করার চেষ্টা করেছি, প্র্যাকটিস করেছি। ইনফ্যাক্ট আমাদের কিন্তু অ্যাভেলেবেল, আমার যে কষ্টটা হয় যে আমাদের কিন্তু অ্যাভেলেবেল কিন্তু টুর্নামেন্ট হয় না বাংলাদেশে। তো এই দেখা যাচ্ছে একটা কি দুইটা টুর্নামেন্ট হয়, যে ন্যাশনাল লিগ আমরা আমরা লাস্ট 2-3 বছর ধরে এরকমেরই খেলা হচ্ছে, যে ন্যাশনাল লিগ হচ্ছে, তারপরে আমাদের প্রিমিয়ার লিগ হচ্ছে। তো আহ, দুই জায়গায় কিন্তু আমার পারফরমেন্স কিন্তু খুব একটা যে ফেলে দেওয়ার মতো কিন্তু পারফরমেন্স না। এখন আপনি যদি রিজন দেখেন, অনেক রকম রিজন দিয়ে আমাকে বের করতে পারবেন, কিন্তু যদি আপনি আমাকে নেওয়ার চেষ্টা করতেন, বা আমি এতদিন ধরে সার্ভিস দিছি, সেই আমার সাথে একটা নেগোসিয়েশন অবশ্যই করার দরকার ছিল, যে তুমি পারছো না বা তোমার এই সমস্যা, এগুলো এগুলো ছাড়া আসলে আমার কাছে ফিল খুব ব্যাড যে আমি আসলে যে যেটা বোর্ড থেকে পাওয়ার দরকার ছিল আমি সেটা পাইনি।
ক্রিকেট বোর্ড থেকে আপনাকে একসময় বলা হয়েছিল যে অবসরের চিন্তা ভাবনা করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল, আপনি তখন স্ট্রং ছিলেন যে না, আপনি এভাবে হাল ছাড়বেন না। তো আপনাকে কি বলা হয়েছিল, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উমেন সিং এর এখনকার মনোভাবটা কি, নির্বাচকের সঙ্গে কথা হয়েছিল কিনা, বা নতুন প্রেসিডেন্ট এসেছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, টেস্ট সেঞ্চুরিয়ান, তার সঙ্গে কোনো আলাপ হয়েছে কিনা এরকম একটা ডিসিশন নেওয়ার আগে, বিসিবিতে এরকম একটা চিঠি দেওয়ার আগে, যেখানে আপনি লিখেছেন যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যেতে চান? আসলে বুলবুল স্যার আমাদের এখন নতুন প্রেসিডেন্ট, তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, বাট এই সমস্ত ব্যাপারে কিছু জানেন না উনি, এই জন্য কোনো ডিসিশন দিতে পারেননি। তবে উনি আমাকে বলেছিলেন যে আমি দেখি, আমি এখন বাইরে আছি, দেশে যে ফাইম স্যারের সাথে কথা বলবো, এটা নিয়ে কথা বলেছিল। আর হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে আমাদের এই সমস্ত ব্যাপার সবসময় এখন বর্তমানে ফাইম স্যার হ্যান্ডেল করছেন। তো ফাইম স্যারের সাথে আমার কথা হয়েছে, বাট আমি কোনো ওখানে পজিটিভ খুঁজে পাইনি। একই সে বলতেই পারেন। আর সিলেক্টরের কথা যেটা বলছেন, সিলেক্টর আসলে উনি একদম ফিক্সড যে আমি আমাকে কোনো মতে মানে ফিউচার আমাকে নিয়ে কোনো প্ল্যানই নেই। তো আমি এখানে সেখানে আমার আসলে কোনো কথা বলার থাকে না। তো আজকে এইটাই। একটা বোর্ড মিটিং হয়েছে, জুমে করেছেন বিসিবি পরিচালকরা, সেখানেও আপনার ব্যাপারটি হয়তো ওঠেনি, উঠলে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতো। নারী ক্রিকেট কি সবসময় অবহেলিতই থাকবে? এটা আসলে আহ হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, হয়তো এখন চাচ্ছে মানে এক এক সাইড করে ইমপ্রুভ করার চেষ্টা করছে। নারী ক্রিকেট এতদিনই ছিল, আস্তে আস্তে তো অনেক অগ্রসর হচ্ছে। অনেক সাইড দেখা যাচ্ছে খুব ভালো, অনেকগুলা সাইড বের হয়ে আসে, অনেক সাইড ব্যাকে পড়ে যায়। এবং আহ, আমি হয়তো বা তাই ব্যাকে পড়ার একজন। আপনি পক্ষপাতের কথা বলেছেন, কোন কোন জায়গায় কোন কোন সিরিজে সিলেকশন আপনার মনে হয়েছে যে এখানে পক্ষপাতমূলক আচরণ হচ্ছে? এর আগে হাসান পিলকার আপনি কোচ ছিলেন, তখনও জাহানারা আলম একটা অভিযোগ করেছেন তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিতে পুরোপুরি পক্ষপাত করা হতো, কিছু নতুন প্লেয়ারদের ঘিরেই দল গঠন করা হতো, এরকম একটা সিন্ডিকেটের অভিযোগও তিনি করেছিলেন এর আগে। আপনি কি বলবেন? আপনি কি চিত্রটা দেখেন? দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক করেছিলেন, ক্যাম্পে এসেছেন, কি দেখেছেন আসলে স্পেসিফিক যদি আমাদের একটু বলতেন। আসলে দেখেছি যেটা, সেটা হচ্ছে আমাদের যে সিলেকশন কমিটিটা হয় আসলে কোন টাইপস এর সিলেকশন করে আমি বুঝতে পারি না। আমি যখন সিলেক্টেড হয়েছিলাম আমি কিন্তু ওডিআই টিম থেকে ওডিআই ম্যাচ খেলে সিলেক্টেড হয়েছিলাম। তারপরে আমাকে হঠাৎ করে টি-20 আমি খেলি, সমস্যা নাই। টি-20 আমি আগেও খেলেছি বা খেলি, এটা কোনো ব্যাপার না, আমি প্লেয়ার, সবকিছুই করতে পারি। কিন্তু আমার ওডিআই অবশ্যই তার দেখা উচিত ছিল যে ওডিআই সিরিজে এই এই প্লেয়ারটা ভালো করেছে। বা আহ, এই যে লাস্ট যে আমরা যে টুর্নামেন্টটা খেললাম, আমাদের যে প্রিমিয়ার লিগে খেললাম, ওখানে কিন্তু আমাদের কিন্তু যে সব কয়টা টিম ভালো হয় এটা কিন্তু না। আমাদের দেখা যাচ্ছে হাতে গোনা চারটা পাঁচটা টিম হয়তো বা ভালো হয়, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স করা, ইনফ্যাক্ট আমরা অনেক সময় যারা সিনিয়র হয়ে গেছি তারা হয়তো বা জুনিয়রদেরকে আমরা আমরা কিন্তু সাপোর্ট দিই সব সময়ের জন্য। যে আমি আমি যে রোমান আহমেদ, আমার যে সবসময় আমি 10 ওভার করবো, যে আমি আগে ব্যাটিং করবো, এরকম না। আমরা আমরা টিম কম্বাইন সবসময় টিমের উপর নজর রাখি যে কার কোন সময় ই করা লাগে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকদিন কিন্তু সুযোগ পাই না। আমরা যারা সিনিয়র আছে আমরা অনেক সময় এটা স্যাক্রিফাইস করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচটা ছয়টা ম্যাচ যদি আমরা ফুললি পাই, তার আমার কিন্তু দুইটা খুব ভালো, আপনি হয়তো বা জানেন এটার ব্যাপারে, দুইটা খুব ভালো কিন্তু আমার রেকর্ড আছে কিন্তু। আপনার অভিমানের জায়গাটা কি আসলে? অনেকদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিছু হতাশাজনক স্ট্যাটাস, অনেকদিন জাতীয় দলে কামব্যাক করা হচ্ছে না, প্রিমিয়ার লিগে দুইটা রেকর্ডও করেছেন আপনি। কতটা খারাপ লাগা কাজ করে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে, যখন একজন সিনিয়র ক্রিকেটার, একজন সাবেক অধিনায়ক প্রাপ্য সম্মানটুকু পায় না? আমার কিন্তু একটাই চাওয়া ছিল যে আমি জাস্ট একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি যদি প্রুফ করতে পারি দেন ওকে। প্রুফ না করতে আমি আর কত বছরই বা খেলবো বলেন, আমি কত বছর ওয়েট করব? তা একটা সুযোগ আমার, আমার এই ইচ্ছা মানে একটা, সবার তো একটা প্ল্যান থাকে, ইচ্ছা থাকে বা ড্রিম থাকে যেটা বলেন। তো আমার ইসের ওডিআইতে কিন্তু আমার আর মাত্র মনে হয় 1000 মনে হয় 38 রানের দরকার ছিল। তো আমি এটা এত রিকোয়েস্ট, মানে আমার লাইফে আমি
এটার জন্য আসলে এখন লজ্জা বোধ করি যে আমি কেন রিকোয়েস্ট করি, যে আমার তো দরকার নাই। তো যদি আমাকে আপনার প্ল্যানে না থাকে তো আমার ওকে ফাইন, আমার ক্রিকেটটা ছেড়ে দেওয়া উচিত, আর এতদিন উচিত ছিল আমার ক্রিকেটটা ছেড়ে দাও। বাট আমি এতটাই ডেডিকেশন যে ক্রিকেটের উপর, যে আমি এখন পর্যন্ত ছাড়তে পারিনি। আমি এখন পর্যন্ত একটা হোপ নিয়ে বসে আছি। সিলেক্টর সাজ্জাদ আহমেদ শিপন তার কথা বললেন যে তিনি আপনাকে খেলাবেনই না, ওনার সিদ্ধান্তে উনি অটল। এটার কারণটা কি মনে হয়, আপনি কি জানেন? এটা আসলে তার পার্সোনাল ব্যাপার। প্রত্যেকটা আসলে যখন ম্যানেজমেন্ট চেঞ্জ হয় তাদের নিজস্ব কোনো প্ল্যান থাকে, নিজস্ব প্রোগ্রাম থাকে, নিজস্ব প্লেয়ারও থাকে। তো সবাই এগুলো তার নিজস্ব কোনো প্ল্যান হইতে পারে, যে আমি তো কত বছরই বা খেলবো, নতুন প্লেয়ারদের সুযোগ দিচ্ছি। আপনার সঙ্গে সালমা খাতুনও মানে অবসরের একটা কথা শুনেছিলাম, বিসিবি থেকে বলা হচ্ছিল, তার ব্যাপারটা কি? সালমাপুর সাথে অনেকদিন কথা হয় না, তো ওনার ব্যাপারটা আসলে জানা নাই আমার, উনি আসলে কোন সিদ্ধান্তে যাচ্ছে। এখন বিসিবি যদি এই আপনার যে চিঠিটা দিয়েছেন এটা যদি অ্যাকসেপ্ট করে, আপনার নেক্সট পথ চলাটা কি হবে? যে আসলে তাদের উপর তো আমি আর জোর খাটাতে পারবো না, বা আমার আর কিছু বলার নেই তাদেরকে। তো এখন আমি আমার নিজ উদ্যোগে আমি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। হয়তো সামনে ঘরোয়া লিগ বা কোনো কিছু হলে ওগুলো খেলবো। আর খেলার ইচ্ছা থাকলে খেলবো, না হলে মানে যদি টিমে থাকি খেলবো, না হলে খেলবো না। কিন্তু আমার ক্রিকেট ডেডিকেশন সবার থেকে মনে হয় একটু আলাদা। তা না হলে এতদিন হয়তো যে পরিস্থিতি গেছে আমার, তা এতদিন আমার হয়তো রিটায়ার্ড নেওয়া উচিত ছিল। বাট আমি ক্রিকেটটাকে ভালোবাসি বিধায় আমি একটু মাঠ করতে পারছি না, আমি আরো কিছুদিন আহ শেষ প্রশ্ন আসলে, জাতীয় দল, জাতীয় দলের যে এনভায়রনমেন্ট, লাল সবুজ পতাকাকে যে আপনারা ক্যারি করে মাঠে নামেন খেলতে, সেই স্বপ্নটা এখনো আছে কিনা, বা ওইটাকে কতটা মিস করবেন যদি আসলেই শেষ পর্যন্ত খেলাটা ছেড়েই দিতে হয়, চুক্তির বাইরে চলে যেতে হয়? না, একটা সময় তো আমাকে অবশ্যই ছাড়তে হবে। ক্রিকেটটাকে বরাবরই আমি আহ, আমার হার্ট থেকে সবসময় আমি ফিল করি ক্রিকেটটাকে। তো আমি সবসময় এটাকে এখনো মিস করি, আর ভবিষ্যতে করব। আর ক্রিকেটটা আসলে ছাড়তে পারছি না আমার এই ভালো লাগা বা আমার এই ভালোবাসার থেকে। তো একটা সময় তো আসলে সবকিছুই মেনে নিতে হবে। ইনফ্যাক্ট চেষ্টা করছি এখন থেকে এটা মেনে নেওয়ার জন্য। আর যেই সিলেকশন প্রক্রিয়ার কথা বললেন, এটা যদি চলমান থাকে আসলে বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য কতটা ক্ষতির সম্মুখীন হতে হবে? আসলে এইভাবে তো আসলে আমার মনে হয় না কোনো কিছু ভালো সম্ভব। আমি যখন বলি যে আমি অনেক করছি বা ভালো কিছু হচ্ছে হচ্ছে, আমরা আমাদের কোয়ালিফাইটা যদি দেখি বা আমাদের লাস্ট এশিয়া কাপ বা অন্য অনেক রেকর্ড কিন্তু খুব একটা, মানে আমরা হয়তো বা কোয়ালিফাই করেছি, বাট আমাদের কোয়ালিফায়ার রেটিংটা কত ছিল, আমরা ওইখানে বেস্ট দুইটা টিমের সাথে কিন্তু ভাগ করতে পারিনি। এটা আমার আমার কথাটা এটা না, আমার কথা হচ্ছে সিলেকশন আর একটু বেটার হইতে পারে যদি আমি, আপনি দেখেন যে আমরা যখন ক্রিকেট খেলেছি আমাদের সাথে কিন্তু অনেক প্লেয়াররা কিন্তু খেলেছে খেলেছে না। তো তখন কিন্তু এই ছিল, এখন আপনার ব্যাক সাইডের প্লেয়ার হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে যাবে যেভাবে চলছে এভাবে। তো আমার মনে হয় না যে এইভাবে আসলে বেশি দূর মানে ইমপ্রুভ করারই মানে ডেভেলপ করতে পারে, আমি বিশ্বাস করি না আসলে। কারণ একটা আমার জায়গা দেখেন একজনকে নিয়েছে, সালমাপুর জায়গায় একজনকে নিয়েছে, কিন্তু এখন তার সে যে ফুল ক্যারি করতে পারবে এটা কিন্তু নিশ্চয়তা নেই। এখন তার যদি এর মধ্যে থাকে, কোনো প্রবলেম থাকে বা কোনো ইনজুর বা কোনো কিছু হয়, তাহলে তার জায়গায় কে খেলবে? তাকে কি রেডি আছে সে? তো এইভাবে করে আসলে এইভাবে চললে আসলে আমার মনে হয় না আমি ভালো কিছু ঠিক আছে রুমানা, অসংখ্য ধন্যবাদ কালবেলার মুখোমুখি হওয়ার জন্য। ভালো থাকবেন।